আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সঙ্গীত শিল্পী অনিমা রায়। কেমন আছেন আপনি? ভালো আছি, কেমন আছেন? ভালো আছি। আমরা বড় মানুষের ছোটবেলা থেকে আসি, শৈশবটা কেমন ছিল? হয়তো খুব কমন প্রশ্ন, তবুও আমাদের খুব আগ্রহ থাকে এই বিষয়টা সম্পর্কে, ওই সময়টা সম্পর্কে জানার। আমার শৈশবটা মানে আমার একটু একা একা কেটেছে আসলে। কারণ কি, আমার মনে হয় ব্যাপারটা এরকম যে যখন নাকি আমি তো কেরানীগঞ্জের মেয়ে, কিন্তু কেরানীগঞ্জ ঢাকা থেকে মানে আমরা মহাখালীতে আমি বড় হয়েছি, তা থেকে খুব কাছেই। কিন্তু যেহেতু ঢাকায় বাসা ভাড়া ছিলাম তখন, একটা আমার মনে পড়ে একটা বাগান ছিল ওই বাড়িওয়ালাদের, এবং ওইখানটাতে আমি প্রায় বিকেলবেলা একা একা ঘুরতাম। মানে ওই গাছ, ওই প্রজাপতি, ছোট ছোট ফুল, সেই ফুলগুলো এখনো আমি দেখি। মানে ওই সময়কার সেই স্মৃতিগুলো আমি অনেক দিন এখনো পর্যন্ত আমার কাছে, মানে ওই কল্পনার জগতে প্রবেশ করার জন্য ওই সময় ওই একার ওই বাগানে ঘোরা বা ওই নতুন জায়গাগুলোর সাথে পরিচিতি, ওই বিষয়গুলো আমাকে খুব ভাবায় বা ভোগায়। আবার অনেকটা এর মধ্যে দিয়ে একটু গান শোনার প্রতি আগ্রহ, প্রকৃতির প্রতি প্রেমটা। সুতরাং আমি মনে করি আমার ওই ছোটবেলার একা বড় হওয়ার যে ব্যাপারটা, ওটা এখন কখনো মনে হয় আমি এত একা ছিলাম কেন, আমি এত কম খেলেছি কেন। আবার মনে হয় যে কম খেলার সুযোগটা পাওয়াতে হয়তো বা আমি যে ভাবনা জগতে যে বিচরণ একটা সুযোগ হতো, সেটা হয়েছিল। আচ্ছা, ওই সময়টায় অনেককেই আমরা দেখি গান শেখে, কিন্তু পরে আর পাই না, কিংবা গান শিখলে খুব সহজ গানগুলোই আমরা অনেককে শিখতে দেখি, আধুনিক গান বা এই ধরনের গান। কিন্তু রবীন্দ্রসঙ্গীত খুব কঠিন। বড়রা যখন গান তখনই কঠিন মনে হয় আমাদের কাছে, আর ছোটরা সেই লাইনটা বেছে নেবে সেই ছোটবেলায়, এটা তো একেবারে ভিন্ন একটা বিষয় বা ব্যতিক্রম একটা বিষয়। আপনার কখন মনে হয়েছে যে আপনার জন্য এই লাইনটা? এটা না, আমার ছোটবেলা থেকেই কেন যেন আমার রবীন্দ্রনাথের গান যখন শুনতাম, যদিও আমার পরিবারের কেউ কিন্তু কখনো গান করেনি, তবে আমার কাকা, মেজো কাকা কমল রায়, উনি প্রচুর গান শুনতেন। ওনার একটা ছোট ক্যাসেট প্লেয়ার ছিল, ওটাতে সবসময় আমাদের বাসায় গান বাজতো। যখনই ওই কাকার সাথে গান শুনবার কারণে লোভে ওনার সাথে আমি ঘুমাতাম রাতে, জানি কাকা গান শুনতে শুনতে ঘুমাবে। মানে এটা হচ্ছে আমার লোভ ছিল, গান শোনার লোভ। সুতরাং ওই যে গানগুলো শুনতাম ওগুলো আবার খাতায় লিখতাম। আমার অঙ্ক খাতা, আমার সব খাতার পিছনে খানে গান লেখা থাকতো, আর সেই গান আবার গিয়ে গিয়ে অন্যদের শোনাতাম। তখন আর কি বুঝলো যে ওর গানের প্রতি একটা আগ্রহ রয়েছে, আর আমিও তখন আবদার করলাম গান শিখবো। তখন আমাদের যে গৃহশিক্ষক প্রথম রাখা হলো, ওনার নাম দেবাশিস চক্রবর্তী, উনি ছিলেন ছায়ানটের ছাত্র। সেই কারণে যেহেতু ছায়ানটের ছাত্র ছিলেন, উনি রবীন্দ্রনাথের গান শেখাতে শুরু করলেন। এবং পরবর্তীতে যিনি আমার গৃহশিক্ষক হিসেবে এলেন, তিনি হচ্ছেন সাধনচন্দ্র বর্মন। আমি মূলত তাঁর স্কুলেও, সুরবাণী ললিতকলা একাডেমিতেও ভর্তি হই, আর আমার বাসায় এসে উনি গান শেখাতেন। তার কাছে শেখা শুরু করি ক্লাসিক্যাল এবং নজরুলসঙ্গীত। সুতরাং শুরুতেই যেহেতু আমার রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে আমার হাতে খড়ি, এরপরে নজরুল ইসলাম। সুতরাং এরপরে আধুনিক গানে প্রবেশ করার ক্ষেত্রটি তৈরি হয়নি, কারণ মানে আমি সুরে এবং বাণীর এমন গভীরতায় ছোটবেলা থেকেই আমাকে আসলে আমার অজান্তেই প্রবেশ করিয়ে দিয়েছিলেন আমার শিক্ষকরা। আর আমি কিন্তু শিক্ষক মেড বলে না, যে অনেকে আছে বাবা মা কাছ থেকে পায় বা বড় ভাই বোনের কাছ থেকে পায়, আমি পুরোটাই আমার শিক্ষক দ্বারা তৈরি। কারণ ওই দুই শিক্ষক, এরপরে আমি পেয়েছি সাদি মোহাম্মদ স্যারের মতো মানুষকে, পেয়েছি ছায়ানটকে কেন্দ্র করে ওয়াইদুলক দাদু, সঞ্জিদা খাতুন, তারপরে এরপরে লাইসা আহমেদ লিসা, এরপর ইউনিভার্সিটিতে পেয়েছি বন্যা আপাকে, নীলুফার ইয়াসমিন আপাকে, মৃদুলকান্ত চক্রবর্তী। এই যে সকল মানে তখনকার, এবং আমার মিতা হক, যার কাছে আমি টানা 18 বছর শিখেছি, যেটা ব্যক্তিগতভাবে ওনার বাসায় গিয়ে। এই যে মানে একটি মেয়ে যে কেরানীগঞ্জ, যার জন্ম, বড় হয়েছে মহাখালীতে, পরিবারে কেউ কখনো গান শিখেনি, তার হৃদয়টা জুড়ে, সর্বাঙ্গটা জুড়ে রবীন্দ্রনাথ। এটা একমাত্র সম্ভব হয়েছে শুধু আমার গুরুদের জন্য। আমার শিক্ষকরা যেমন করে বলেছেন, আমি একেবারে বেদ বাক্যর মতো করে সেগুলোকে মেনেছি, বিশ্বাস করেছি। সেই বিশ্বাসই হয়তো আজকে আপনাদের অনিমা দিদি করেছে। একটা বিষয় খুব জানতে ইচ্ছে হচ্ছে, যে সময়টা আপনাকে বইয়ের পাতায় ধরে রাখার কথা, বাবা মার কথা বলছি, তারা চাইতেন যে আপনি বই পড়বেন,
ক্লাসের পড়া পড়বেন, যেমনটা সব বাবা মা চান, সেই সময়টায় আপনি এই গানের পেছনে তাদের অভিব্যক্তি কিংবা অভিমতটা আসলে কেমন ছিল তখন আপনার বিষয়ে? না না, আমি যে লেখাপড়ায় খারাপ ছিলাম তা না, কিন্তু আমি কিন্তু সবসময়, যদিও ক্লাস 5-6 পর্যন্ত আমি অনেক মানে ফাঁকি দিতাম, এরপরে আমার স্কুল পরিবর্তন হলো, আমি বটমলে হোমে যখন গেলাম তখন থেকে আমি লেখাপড়ার প্রতি মানে একদমই মোটামুটিভাবে সিরিয়াস হয়ে যায় যে আমার রেজাল্ট খারাপ হচ্ছে মনে হচ্ছে এরকম। আমি আমার তানপুরা হারমোনিয়াম কিনে দেওয়ার শর্ত আমার রেজাল্ট ভালো করতে হবে। আমার তানপুরা কিনে দেয়, কিন্তু আমার যখন এসএসসিতে আমি যখন স্টার পাই, আর্টস থেকে অনেক নাম্বার পাই, কিন্তু আমি বাংলাদেশের সব কলেজে আমার যে মার্কস ছিল তখন আমি বিকর্ণেসে ভর্তি হই, এইরকম শর্ত দিয়ে দিয়ে তানপুরা কিনে দেওয়া হয়। মানে এমনকি পরবর্তীতে আমি যে হারমোনিয়াম কিনি, একটা অনেক জায়গায় বলিও, হারমোনিয়ামটার দাম ছিল 22,000 স্কেল চেঞ্জার। আমি 22 মাসে আমার টিউশনের টাকা দিয়ে 1,000 করে টাকা শোধ করেছি, ওটা আমার নিজের টাকা দিয়ে কেনা যদিও। তবে এই রেজাল্ট এখন আমি ছেলে মেয়েদেরকে বলি, অনেকেই বাবা মা পরীক্ষার শর্ত দিয়ে গানটা বন্ধ করে দেয়, ওই পরীক্ষা আছে গান বন্ধ, ওই পরীক্ষা আছে গান বন্ধ। আমার জীবনে কোনোদিন আমি গান বন্ধ করিনি লেখাপড়ার জন্য, কিন্তু আমি কিন্তু রেজাল্ট কখনো খারাপ করিনি। বরং সেই শর্তে আপনার লেখাপড়া আরো ভালো হয়েছে। বরং সেই শর্তে আমার লেখাপড়া আরো ভালো হয়েছে, সেটাই কথা। যে মানে কখনো আমাকে লেখাপড়ার মানে গানের কারণে আমার লেখাপড়া হ্যাম্পার হচ্ছে তা না। গানটা তো আমার বিনোদন, গানটা হচ্ছে আমার কি বলবো, গান না থাকলে হয়তো আমার লেখাপড়াই ভালো হতো না। আমরা যেমন এখন কি করি, ছেলে মেয়েরা হয়তো মোবাইল দেখে বা টিভি দেখে, আমরাও টেলিভিশন দেখতাম, আমরাও সব কিছু করতাম, কিন্তু সংস্কৃতির এই জগৎটার প্রতি আমার এত আগ্রহ ছিল, কিছু হব বলে না, ওই গানের প্রতি আমার একটা নেশা ছিল। বই পড়ার মানুষের অনেকের থাকে অনেক, কিন্তু বই পড়ার থেকে আমার গানের প্রতি ছিল আমার বেশি আগ্রহটা। আচ্ছা, এখন রেকর্ডের একটা বিষয় থাকে, হয়তো বিভিন্ন স্টেজে গিয়েছেন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, কিন্তু এমন অনেকেই গান হয়তো আপনার সমসাময়িক অনেকেই গিয়েছেন, কিন্তু আপনি আলাদা হতে শুরু করেছেন তখনই যখন আপনার গান রেকর্ডের প্রসঙ্গ আসলো। প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে এটা একটা অনেক আসলে কি বলবো, অনেক গল্প, অনেক স্মৃতি। আমার প্রথম অ্যালবাম বের হয় 2008 সালে। তখন মূলত আমি একটু ঢেলেই বলি, আমরা যখন একটা অনুষ্ঠান করতে গেলাম ইন্ডিয়াতে, আমি মিতা হক আমার গুরু ভানু সিংয়ের পদাবলী করতে যাই কলকাতায়। সেখানটাতে আমাদের ওনার মিউজিক ডিরেক্টর, আমার মিতা হকের যিনি মিউজিক ডিরেক্টর, মঞ্চে আমার গান শোনেন। তখন আমার গুরুর সামনেই বলেন যে ওর তো গান রেকর্ড করা উচিত, ও তো ভালোই গায়, এরকম আর কি কথা প্রসঙ্গে। ওই তা বলে হ্যাঁ করবে, সময় হলে করবে। তখন যখন ফোনে যোগাযোগ হলো, তখন আমার আগ্রহ হলো, যখন বললেন তখন আমি করি। তারপর মিতাপাকে গান দেখালাম, এরকম হলো। কিন্তু প্রথম আমি সবসময় দেখেছি, তখন কিন্তু আমি একাধারে মিতা হকের কাছে গান শিখি এবং রেজা চৌধুরী বন্যার কাছেও গান শিখি ইউনিভার্সিটিতে। মিতা হকের ছাত্রী অনেকে আমাকে বলে তুমি বন্যার মতো গান গাও কেন, মানে একটা দ্বিধায় পড়ে। আমি তো মিতা আপার কাছে মানে এত গভীরভাবে নিবিড়ভাবে গান শিখি, কিন্তু বলে আমার বন্যাপার মতো গান করি। এটা আমি চাই না, আমি কারোর মতোই গান করতে চাই না, আমি আমার মতো করে করতে চাই। এই যে আমার মতো করে করতে গিয়ে আমি নিজস্ব একটা ব্যাপার, যেটা বাণী ও সুরের প্রতি আমার যে একটা গভীর আগ্রহ, কথাগুলোকে বলা, আমি চেষ্টা করতাম সবসময় আমার গুরুরা কোথায় কীভাবে কথা বলেন। এবং আরেকটি কথা আমাকে বলতে হয় এখানে, খালেদ খান যুবরাজ আমার গুরু মিতা হকের হাজব্যান্ড, যিনি নাট্য ব্যক্তিত্ব, আমাকে একটি কথা বলেছেন, গান কখনো গাইবা না অনিমা, গান বলবা। এই যে বলতে হবে গান, এবং এটা একটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে অনেক বড় ওষুধের মতো কাজ করেছে। গান আমার বলে কি করে, হ্যাঁ, এই যে গান বলবা, এই আমি এখনো পর্যন্ত গান বলবার চেষ্টা করি। এই গান বলবার চেষ্টাটাই মূলত আমাকে অন্য থেকে আলাদা করেছে। এখন যদি বলি, আপনি খুব বড় একটা দায়িত্ব পালন করেন, আপনার কর্মজীবনে যেতে চাচ্ছি, মাঝখানে কর্মজীবনটা নিয়ে কথা বলে আবার সঙ্গীত জীবনে যাব। আপনি জগন্নাথ ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান, যদি আমি ভুল না বলে থাকি। ঠিক আছে। এত বড় একটা দায়িত্ব, গান গাইছেন, এটাই একটা বড় জায়গা। কারণ আমরা আমাদের শিল্পীদের দেখেছি, তারা এই গানটাকে পেশা হিসেবে নেন এবং সারা জীবন কাটিয়ে দেন। পাশাপাশি এত বড় একটা দায়িত্ব কিভাবে সম্ভব হয় বা হচ্ছে? না, আসলে জায়গাটা যদি গানের, যেহেতু ওটা কঠিন লাগে না আমার কাছে, আমি আনন্দ নিয়েই কাজগুলো দায়িত্ব পালন করি। তবে একটু প্রেশার, কারণ মানে হয়তো ভাবনা মতো কাজগুলো আদায় করা, একটা বিভাগকে সাজিয়ে তোলা, নিজের ঘরের মতো করে সাজিয়ে তোলা। বিষয়টা হচ্ছে আমার জন্য এটা কিন্তু প্রথম নয়। আমি ছিলাম জগন্নাথের প্রথম চেয়ারম্যান, মানে ইয়াংগেস্ট, ওটা হচ্ছে 16 থেকে 19, 2016 থেকে 19 যখন নাকি আমি সহকারী অধ্যাপক হই, তখন আমি প্রথম দায়িত্ব সঙ্গীত বিভাগের
প্রথম চেয়ারম্যান বলা যায় সেই সূত্রে, কারণ তার আগে যিনি ছিলেন উনি ভারপ্রাপ্ত ছিলেন আমাদের। সুতরাং প্রথম যে ধাক্কাটা, একটা বিভাগ তৈরির, সেটা কিন্তু আমি কাটিয়ে এসেছি। এখনকার যে সময়টা, এখন হচ্ছে গোছানো, এখন সাজানো, আরও নতুন কি ইনভেন্ট করা যায়, নতুন কিভাবে ছেলে মেয়েদেরকে উন্নত করা যায়, ওদের জীবনটা যেন আরও সহজ হয়। মাস্টার্স কমপ্লিট করার পরে ওদের জীবনটা কোথায় যাবে, ওরা কোথায় চাকরি করবে, চাকরির ক্ষেত্রগুলো তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে সিলেবাসটাকে আরও ঢেলে সাজিয়ে কী করে বহির্বিশ্বের সাথে ওরা কমপ্লিট করতে পারে নিজেদের জায়গাগুলোকে, এইভাবে চিন্তা করা। একটি সুসংবাদ বা ভালো একটা আনন্দের কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের 6টি বিশ্ববিদ্যালয়ে, পাবলিক ইউনিভার্সিটিতে সঙ্গীত রয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু আলাদা আলাদা করে তাদের সিগনেচার দাঁড় করিয়ে ফেলেছে এখন। মানে আমি এক বসাতে এখন 10 জনের নাম বলে দিতে পারবো, তার নাম হয়তো আপনারাও চিনবেন তাদের নাম। মানে ওরা এত ভালো করছে, এটাই হচ্ছে আমাদের গর্ব, আমাদের সকল শিক্ষকের গর্বের জায়গায় এখানে, যে আমরা জগন্নাথ থেকে ছেলেমেয়েরা বেরোচ্ছে এবং ওরা শিল্পী সত্তা নিয়ে নিজেদের জায়গাটা তৈরি করতে পারছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 2 জন আছে, 2 জন পাবলিক ইউনিভার্সিটিতে জয়েন করেছে। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ হয়তো শুনতে তিক্ত শোনাবে, তবু বাস্তবতা কেন, শুরুতে আমি বলছিলাম যে শুরুটা করে অনেকে আধুনিক গান দিয়ে, কারণ জায়গাটা সহজ, জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি আসে। কিন্তু রবীন্দ্রনাথের গান, যেমন আপনি যখন ডায়েরিতে লিখতেন, অনেক কঠিন শব্দ হয়তো তখন মানে নিজের মাথায় আসতো না যে এটার অর্থ কি হতে পারে। এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে, আমাদের কালজয়ী নাটক কোথাও কেউ নেই, সেখানে বাকের বাইয়ের বন্ধু ছিল বদি। সে যখন নিজের জন্য মেয়ে পছন্দ করে বিয়ের জন্য, তখন বলে যে বাকের ভাই মেয়ে কিন্তু গানও করে। তো তাই নাকি, গান করে নাকি? হ্যাঁ, কামের গান না বাকের ভাই, রবীন্দ্র গান, পেন 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 পেন। এখন আমাদের এরকম একটা ধারণা ছিল একটা সময় যে রবীন্দ্রসঙ্গীত মানে আমরা খুব আনন্দ নিয়ে শুনবো না, খুব একটু বিরক্তি নিয়ে, কিংবা এতটা আগ্রহ থাকবে না আমাদের। কিন্তু আপনারা, বিশেষ করে অনিমা রায় কিংবা সমসাময়িক যারা আছে, অথবা আপনি যাদের কথা বললেন আপনার ছাত্রছাত্রীরা, তারা এই যে আগ্রহ নিয়ে রবীন্দ্রসঙ্গীত শিখছেন এবং পরিবেশন করছেন, মানে আপনার কি মনে হয় একজন শিক্ষক হিসেবে এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি? তাহলে জায়গাটা আসলে পরিপূর্ণভাবে তৈরি করতে পেরেছি বলবো না, কারণ হচ্ছে এখনো পর্যন্ত সংশয় রয়েছে আসলে রবীন্দ্রনাথ কাদের জন্যে, রবীন্দ্রনাথকে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর নাকি রবীন্দ্রনাথ সমগ্রের। আমি বারবার প্রমাণ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্রের, আর হয়তো একটা মহল বারবার প্রমাণ করতে চাই রবীন্দ্রনাথ একটি শ্রেণীর। রবীন্দ্রনাথ যে সমগ্রের, তার বিষয়টা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গেলাম, সেটা হচ্ছে অনেক সব সিনিয়র জন মানুষ, সকল সিনিয়র, একটা আনন্দঘন মুহূর্ত ছিল, 3-4 দিন আগের কথা। তখন দেখি আমি যখন গান করছি, একজন, আমার মনে হয় তার বয়স 75 থেকে 80 হবে, গান করছে, আর সে একটু দুলছে, একটু নাচছে, একটু রবীন্দ্রসঙ্গীতের সাথে। তখন আমি ভাবলাম যে আমার তো ভালো লাগে ওনার গান। আমরা কিন্তু যখন শিল্পীরা আমরা অডিয়েন্সের দিকে তাকাই, তাদের চোখের ভঙ্গিমা সব দেখি, তখন আমি গানের প্যাটার্নগুলো আমি ভাবলাম একটু রোমান্টিক গান গাই, বা আমার যেরকম টাইপ, তখন ভাবলাম যে গানের ছন্দ আমি বদলে দিলাম, যে তাকে দেখে আমি আমার গানের ধরনও, এবং দেখি আস্তে আস্তে সবাই উঠে দাঁড়ালেন, এবং আমি মমচিত্তে, এরপরে ফুলে ফুলে ঢলে ঢলে, তারপরে আয়তবে সহচরী, এই সকল, এবং সব অডিয়েন্স উঠে নাচতে শুরু করলেন, এবং তারা সবাই সিনিয়র। এইটাই হচ্ছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার গান, তার কোনো কিছু যে কোনো একটা নির্দিষ্ট বয়সের জন্য নয়, সেটা সকল মুহূর্তের জন্য, সবার জন্য। মানে ওই রকম বয়সের একটা মানুষের মনেও নাচের ছন্দ দয়ায়িত করতে পারে রবীন্দ্রনাথের যে কোনো গান। যদি বলে আয়তবা সহচরী একটা শিশু বাচ্চার গান, এটা শিশু বাচ্চার গান হয়ে উঠলো না, সেটা হয়ে উঠলো ওই বয়সেরই একটা মুহূর্তের গান। সুতরাং এই সংগ্রামটা চলছে, এবং আমি এটাই আমার ছেলে মেয়েদেরকে, আমার কাছে যারা শেখে, তাদেরকে রবীন্দ্রনাথকে বোধের মধ্যে নিয়ে সেই বোধটাকে প্রচারের দায়িত্ব আমাদের। কারণ রবীন্দ্রনাথ যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে বসবাস করবে, ততক্ষণ পর্যন্ত আলাদা সত্তা, আমি আলাদা মানুষ, আমার চলন বলন কথাবার্তা সব কিছু আলাদা হবে। কারণ রবীন্দ্রনাথ আমাদেরকে সত্যিকার বাঙালিত্ব শিখেছে আনন্দকে উদযাপন করতে, দুঃখকে নীরবে সইতে। আমরা আপনার কথা শুনছি এবং আপনার কথা আবার শুনবো, কিন্তু মাঝখানে আরেকটা প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগর প্রকাশনা, তারা একটা কাজ করেন, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, যে অঞ্চলের ছেলে মেয়েরা খুব সহজে ঢাকায় আসতে পারে না, কিংবা পাঠ্য বইয়ের বাইরের বইগুলো যে আছে সেসব বইয়ের কাছে আসতে পারে না, তাদের কাছে তারা বইমেলার মাধ্যমে বই পৌঁছে দেয়, অর্থাৎ স্কুলে স্কুলে বই মেলা করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভীষণই একটি অভিনব একটি পন্থা। মানে শিক্ষার থেকে, জ্ঞানের থেকে তো বড় কিছু নাই আসলে।
মানে আমি মনে করি যে ওই সময়টাতে আসলে জ্ঞান অর্জনের একটা তৃষ্ণা আমার ভেতরে জন্মেছিল বলেই আমি আজকে আপনার পাশে বসার সৌভাগ্য অর্জন করেছি বা এরকম অনেকের পাশে বসার সৌভাগ্য অর্জন করেছি। সুতরাং এই কাজটি একটা মহৎ কাজ। মানুষকে জন্ম দিয়ে এক দায়িত্ব পালন করা আর হাতে বই পৌঁছে দেওয়া হচ্ছে আরেক দায়িত্ব। আমি মনে করি এটা তো একটা অভিনব, তাদেরকে কৃতজ্ঞতা। আমি শিক্ষক অনিমা রায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আচ্ছা, লেখক অনিমা রায়, তার লেখা বই প্রকাশিত হয়েছে, একটু জানবো। এটা মূলত প্রবন্ধ গ্রন্থ। আসলে এটা আমার পিএইচডি টপিক, পঞ্চগীতিক বিজ্ঞানের স্বদেশ চেতনা। আর আমার না সবসময় একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা আমার সবসময় কাজ করে। যেমনটা আমার প্রথম অ্যালবাম কোথা যাও, এরপর প্রত্যেকটা কিন্তু সিগনেচার বেসড, এবং প্রত্যেক অ্যালবামেই দেখা গেছে কোনো না কোনো কারণে মানুষের কাছে আলোচনায় এসছে। আমি একটু ব্যতিক্রম কাজ করতে চাই, একটু ব্যতিক্রমভাবে আমি উপস্থাপন করতে চাই, ছোট্ট কাজ করলেও যেন সেটা সিগনেচারটা রেখে যায়। ঠিক তেমনি আমার এই প্রথম বই আমার কাছে ছিল যে আমি বই বের করলে বাংলা একাডেমি থেকে বের করব, কারণ এটা প্রপার রিভিউ হয়ে যায়, একটু শুদ্ধ পন্থা অবলম্বন করে বইটা বের হয়, এবং ওই জায়গা থেকে বেরোলে তাহলে একটা সকলের কাছে গ্রহণযোগ্য থেকে ব্যাপার আসবে। এই কারণে আমার কিন্তু এই বইটির জন্য 4 বছর অপেক্ষা করতে হচ্ছে। আমি যে কোনো প্রকাশনা থেকেই হয়তো 6 মাসের মাথায় বা 4 মাসের মাথায় বইটি বেরিয়ে যেতে পারতো। অনেকে বলেছো, চেয়েছো, 1 মাসেও বই হয়ে যায়, কিন্তু আমি 4 বছর অপেক্ষা করেছি। তারা শুধু আমার ধৈর্য পরীক্ষা দেখেছে যে বাংলা একাডেমি সবাই আমার মুখস্থ হয়ে গেছে, আমার চেহারা আসা যাওয়া, এতবার আসছি গেছি এই বইটার জন্য। সুতরাং এই বইটা আমার কাছে একটা স্বপ্নের মতো। কিন্তু আমার এই বইটা আসলে এমন একটি বই, এই পঞ্চগীতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ ডিএল, রজনীকান্ত সেন এবং কাজী নজরুল ইসলাম, এই 5 জনের স্বদেশ ভাবনা, শুধু তাই না, ওই সময় প্রেক্ষাপটগুলো, গানগুলোর পেছনে তাদের কতটা স্ট্রাগল, কোন মুহূর্তগুলোকে কেন্দ্র করে গানগুলো রচিত হয়েছে, এবং তার ধারাবাহিকতায় বর্তমান সময়ে ওই গানগুলো আমাদের কোথায় কোথায় কাজে লাগে, এই সবগুলো বিষয় আসলে এই বইটির মধ্যে রয়েছে। সুতরাং এটা শুধু যে অনেক কাছে এটা তো গল্প নির্ভর নয়, এটা মূলত আসলে এটা রাখলে নিজের কাছে একটি পাঠ্যপুস্তকের মতো করে সঙ্গীত ছেলেপেলেদের জন্য তো এটা অপরিহার্য একটি বই। আমি মনে করি যারা 3 কবিকে নিয়ে পড়ি আমরা, বা রবীন্দ্রনাথকে, নজরুলকে নিয়ে পড়ি, কিন্তু শুধু 5 জন কবিকে নিয়ে একসাথে এক মলাটে আমাদের বাংলাদেশের কেউ করেনি। তবে ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী, যার অধীনে আমার এমফিল ডিগ্রি ছিল, আমার এমফিলের বিষয় ছিল গীতিনাট্য, নৃত্যনাট্য, রবীন্দ্র নাটকের গান, আর পিএইচডি করেছে আবার স্বদেশ চেতনা। স্যারের একটি বই ছিল, সেটা কয়েকটা স্বরলিপি নির্ভর। তখনই আমার ভাবনায় আসে যে ওই বইটার মধ্যে মানে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতাম না। আসলে অতুলপ্রসাদ সম্পর্কে আরও জানতে চাই, রজনীকান্ত সেন সম্পর্কে জানতে চাই। এই যে জানার ইচ্ছা থেকেই মূলত আমার মনে হচ্ছে যে তাহলে আমার ছেলেমেয়েরা, যারা আমার শিক্ষার্থী রয়েছে, তাদের এই জানার প্রশ্ন উত্তরগুলো হয়তো এইটা থেকে কিছুটা লাঘব হবে। এইবার যদি আমরা একটু সংসারে ঢুকি, কারণ লেখালেখি, গান, শিক্ষকতা ইত্যাদি নিয়ে কথা হয়েছে। আপনি যার সঙ্গে সংসার করছেন তিনি গানের মানুষ এবং নানা রকম গুণ তার। তিনি লেখকও বটে, সাংবাদিক তিনি। আর গানের মানুষ আলাদা করে বললাম এই জন্য, এখানে তার বড় একটা স্বীকৃতি আছে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে যখন একসঙ্গে বসা হয়, সাংসারিক কথার বাইরে কি ধরনের কথা হয় আসলে? তানভীর তারেক, নামটা তো বললাম না, তানভীর তারেক। হ্যাঁ, তানভীর তারেকের সাথে সাংসারিক কথা কি আদৌ হয়? মানে সাংসারিক কথার বাইরে কারণ কি, মানে শিল্প সংস্কৃতি নিয়ে কি ধরনের কথা? আমাদের কথাবার্তার বিষয় আসলে এই শিল্প সংস্কৃতিই মূলত। কারণ আর কি, আমাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউ কাউকে কখনো সংসারে বেঁধে রাখার চেষ্টাটা আমরা কখনো করি নাই। কারণ আমি জানি সে একজন ক্রিয়েটিভ মানুষ, তানভীরও জানি আমি কোন ধরনের মানুষ। সুতরাং আমরা আমাদের মতো করে কাজের ক্ষেত্রকে দুজনকে ছেড়ে দিয়েছি যে তুমি তোমার পথে চলো, তুমি যতটা অর্জন করতে পারো করো, আমি তোমার পাশে আছি। ঠিক তানভীরও তাই। যেমন একটা ছোট্ট গল্পের মধ্যে উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। আমার একটা জন্মদিনে হঠাৎ করে আমি নিজেই, তার আগের দিন, জন্মদিনের আগের দিন বিকেলবেলা আমি দরজা খুলেছি, মানে ইউনিভার্সিটি থেকে এসে শাওয়ার করে যে টাওয়ালটা পেঁচিয়ে রাখে মাথায়, ওরকম করেই আমি এসে বেল টিপে আমি দরজা খুলে দেখি যে শিমুল মুস্তাফা। আমি তো ভয় পেয়ে গেলাম, শিমুল মুস্তাফা কেন? তারপরে যাই বললো যে শিমুল মুস্তাফা। আমার ওই ভয়ের চোখ দেখে বুঝেছেন যে আমি কিছু জানি না, মানে সারপ্রাইজিং কিছু একটা আছে। তা এলো, বসলে, এরপর দেখি আরও মানুষজন আসছে যাদের কথা
তানভীরের সাথে আমার কথোপকথন হয়, আলাপ আলোচনায়, মানে শিল্প সংস্কৃতির জগতের গল্পের মাধ্যমে যে মানুষগুলোর কথা আমরা বলি, ওর এটা ভালো লাগে, ওনার এইরকম গান করে, এর কবিতা ভালো, এই মানুষগুলো দিয়ে রাত 9টা-10টার মধ্যে আমাদের পুরো বাসা ভরে গেল। কারণ হচ্ছে রাত 12টার সময় আমরা একসাথে কেক কাটবো। এই হচ্ছে তানভীর তারেক, মানে আমাদের আলাপ আলোচনাগুলো এইরকম। সুতরাং শিল্প সংস্কৃতির বাইরে আসলে কিছু নয়। তবে সবচেয়ে বড় কথা, আমি যেহেতু ঘরের মধ্যেই আসলেন, ঘরের কথা বলি যে এই আজকে যতগুলো আমার উপাধি বা গুণের কথা বললেন, বা আমি যা কাজগুলো করি, তার কোনোটাই হয়তো সত্যিকার অর্থে প্রকাশিত হতো না, হয়তো বা আপনাদের জানাই হয়ে উঠতো না, যদি তানভীর তারেকের মতো মানুষ আমার জীবনসঙ্গী না থাকতো। যাক, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, তবু ছোট করে একটু শুনবো যে আপনার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের দুইজনের কাজ দেখে বা শুনে তার অভিব্যক্তি কি বা তার বক্তব্য কি থাকে? ও তো ছোট, ও তো দেখে খালি মা দৌড়ায়, বাবাও দৌড়ায়, আবার টেলিভিশনেও দেখা যায়। হ্যাঁ, টেলিভিশন, এগুলো এখন ওর কাছে কোনো বিষয় না, কারণ তাকেও দেখায়, সেও গান টান করে, সেও গান করে আমার সাথে বিভিন্ন অনুষ্ঠানে। যখন আমরা স্কুল নিয়ে যাই তখন সেও গান করে। ও ছায়ানটে গান শিখছে, ও আমার স্কুলেও গান শিখছে, গিটার শিখছে, ও খেলে, ওর বাবার আবার ইংরেজি গান করে, আবার পিয়ানোতে গান তোলে, এইগুলো করে। এগুলো করবার আমরা চাই যে ও এগুলোর মধ্য দিয়ে বড় হোক, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেবার চেষ্টাটা করি না। আবার যখন রবীন্দ্রনাথের গানটা গায় দেখে চোখ বন্ধ করে আবেগ দেবার চেষ্টা করে, তখন আমার অন্য ছেলেমেয়েরা আবার একটু হাসে মিটি যখন অনেক মিসের মতো করে গান গাইবার চেষ্টা করে। আবার যখন জিজ্ঞেস করি তুমি কার গান গাইতে ভালোবাসো, বলে বাবার গান ভালো লাগে আমার, কিন্তু আমার রবীন্দ্রনাথের গান গাইতে ভালো লাগে, বেশি ভালো লাগে। এই তার মানে ওর মধ্যে একটা নিজস্ব জগৎ আছে, সেই জগৎটা বাবা মাকে ছেড়ে নয়, আমাদের মধ্য দিয়েই ও বড় হচ্ছে। তবে বড় হয়ে কি করবে, কি বেছে নেবে, এটা নিশ্চয়ই ওর সিদ্ধান্ত। শুধু আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব, যথার্থ মানুষ হিসেবে শিল্প জগতের সবগুলো বিষয় যেন ও ছুঁয়ে যেতে পারে। যাক, অনেক কথা বলার ছিল, কিন্তু সব কথা আসলে বলা হয় না, আর হওয়া উচিত না। আরেকদিন কথা বলবো ওইসব বিষয়ে, কিছু অব্যক্ত থাক না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন আপনি। আপনাকেও অনেক শুভকামনা, শুভেচ্ছা এরকম একটি সুন্দর আয়োজনে। শিক্ষা, সংস্কৃতি এবং অনির্বাণ, কারণ এই শিক্ষা এবং সংস্কৃতি ছাড়া আমরা বাঙালি কিছু নই। সংস্কৃতি তো আমাদের প্রাণ, আমি মনে করি তো এটা আমাদের আয়না, এর সামনে দাঁড়ালে আমি বুঝি এটাই আমি। আর শিক্ষা তো একটা জাতির মেরুদণ্ড, এর মধ্যে দিয়ে আসলে মাথা উঁচু করে ওই বিশ্ববাসীর কাছে জানান দিব আমরা বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী অনিমা রায়ের সঙ্গে, জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবার শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।